ট্রাকের মাঝামাঝি মাঝামাঝি কি একদম ক্যাবিন পর্যন্ত চলে গেছে। এই অবস্থায় সামনে হানিফটা যদি আমি মনে করি কোন রকম একটা ব্রেকে ছোঁয়া দেয়, তাহলে হানিফটা দু গাড়ি কিছুই হয় না। কিন্তু একটা জিনিস আছে না, রেষারেষি জেদাজেদি হয়তো বা এরকম কিছুই ছিল। ওই গাড়িটার দুই হানিফের মুখোমুখি এইভাবে হয়েছে, মানে আসলে এটা সারা জীবনে ভুলবো কিনা জানি না। একেবারে আই লাইন পর্যন্ত দুই গাড়ির চেসিসে মিলে গেছে। মানে খুব ভয়াবহ অ্যাক্সিডেন্ট, এবং কি আসলে মানে ওর সাথেও যদি আমিও যেতাম তাহলে আমারও অ্যাক্সিডেন্টের অবস্থাটা খারাপ হয়ে যেত। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। এই ভিডিওতে আমাদের সাথে আছেন সেবা গ্রিন লাইন পরিবহনের একজন দক্ষ এবং অভিজ্ঞ চালক নাজমুল ভাই। তার পরিবহন লাইফে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা জানার চেষ্টা করব। তো সকলে আমাদের সাথে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। তো ভাই, বাসার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তো শুরুতেই আপনার পরিচয়টা জানতে চাইতেছি। আমি মোহাম্মদ নাজমুল মোল্লা, আমার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ, থাকা হয় ঢাকায়। এই পরিবহন জগতে কিভাবে আসা সেই শুরুর গল্পটা শুনতে চাইতেছি। পরিবহন জগৎটায় আসা হচ্ছে, আমি প্রথমে হচ্ছে একটা ট্রাকের গ্যারেজে কাজ করতাম। ওইখানে কাজ করা অবস্থায় একটা অ্যাক্সিডেন্ট হয়। ওর পরের থেকে হচ্ছে আমি এই গ্যারেজের কাজটা হচ্ছে বাদ দেওয়ার পরে আমার যে গ্যারেজের যে উস্তাদ, সে তার কাছে বলি আমি, উস্তাদ আমি গাড়ি চালানো শিখবো। পরে সে আচ্ছা ঠিক আছে, তা গাড়ি চালানো যেহেতু শিখবি, আমি একটা ড্রাইভার বলে দিচ্ছি, ও পরিবহনও চালায় এবং ট্রাকও চালায়। পরে তার কাছে গেলাম, পরে সে দিল, তার সাথে হেল্পারি করতেছি। এই ট্রাকে প্রথমে হলো ট্রাকে ওঠা, ট্রাকে 6 মাস করা অবস্থায় হচ্ছে পরে উনি আবার পরিবহনে গেল। ওই পরিবহনে গেলাম, পরিবহনে যায় আমি এমনি আগে থেকেই গ্যারেজে থাকা অবস্থায় টুকটাক গাড়ি চালাইতে পারতাম। ওস্তাদও ভালো জানতো, এবং আপনার উনি এরকম গাড়ি চালাইতো। বেশিরভাগ হচ্ছে আমাকে ট্রাক দিছে, কারণ পরিবহন তো সাধারণত যাত্রী থাকলে গাড়ি দেয়া যায় না। এর জন্য হচ্ছে পরিবহন ওইভাবে দিত না। পরে এর ভিতরে আমি লাইসেন্স বানাইতে দিচ্ছি। লাইসেন্স বানানোর পরে ওস্তাদ বললাম কি স্যার, অনেক দিন তো হয়ে গেল, প্রায় 3-3.5 বছর হয়ে গেল আপনার সাথে আছি, গাড়ি চালাতে চাই। এখন তো তোর অল্প বয়স, তোর তো গাড়ি কোনো মালিক পক্ষ দিতে যাবে না। পরে আচ্ছা ঠিক আছে, তা একটা কাজ কর, তুই কাভার ভ্যান চালা। আমি আচ্ছা ঠিক আছে, তা কাভার ভ্যান চালাইলাম। নেসলে কোম্পানির একটা গাড়ি চালাচ্ছিলাম। পরে নেসলে থেকে পরে ওইখানে প্রায় 6 মাসের মতো চালানোর পরে আমার ভালো লাগতো না। জেনুইন কথা হচ্ছে পরিবহনে ভালোবাসি, বা পরিবহন এর দিক আকৃষ্ট। পরিবহনে হেল্পারিও করছি, ট্রাকেও করছি, কিন্তু পরিবহনটা একটু ভালো লাগে। একটা জিনিস আছে পরিবহনের, একটা আলাদা মাধুর্য, এই আর কি। এর জন্য হচ্ছে পরিবহনের আবার ওস্তাদরে বললাম, ওস্তাদ আমারে পরিবহনে, আমি পরিবহন চালাবো, যেভাবে হোক আমার একটা ব্যবস্থা করে দেন। পরে একটা ব্যবস্থা করে দেবো, কি পরিবহনে দেওয়া যায়। পরে ওই সময় ইগল পরিবহনে আমারে পাঠাইলো আমার ওস্তাদ, যাই বললো কি এই জায়গায় মেজবাবু আছে নাম, এই নাম বলবি আর আমার নাম বলবি। পরে গেলাম, ওই সময় হচ্ছে আমি লাইসেন্স পাই। পরে মেজবাবুর সামনে যে বলতেছি মেজবাবুকে, তা আমি তো চিনি না। আমি সবসময় হচ্ছে আমার ওস্তাদ হচ্ছে এস আলম, সৌদি যে সময় যৌথ ছিল, ওই সময় হচ্ছে আমার ওস্তাদ সাথে ওই চিটাং রোডেই আমি বেশি ডিউটি করছি। আমি দক্ষিণবঙ্গে অতটা ভালো চিনিও না জানিও না। ট্রাক চালানো অবস্থায় আসছি, বা ট্রাকে হেলপারি করার অবস্থায় দক্ষিণবঙ্গে আসছি। এই বাড়ি দক্ষিণবঙ্গ, ঠিক ঠিক আছে, কিন্তু আমার ওস্তাদের বাড়ি হচ্ছে কুমিল্লাতে। কার থেকে আপনার গাড়ি সম্পূর্ণ শিখা হয়েছে গাড়ি হ্যাঁ, চালানোটা? একই উস্তাদ আমার ওস্তাদ একই। এখন অবশ্য সে পরিবহনেও নাই, নিজে একটা ছোট একটা পিক আপ কিনছে, সেটাই চালায়। এই পরিবহন জগতে আসার পরে মোট কয়টা ব্যানারের বাস চালানো হয়েছে আপনার? বেশি না, 4টা। সেবা গ্রিন লাইন নিয়ে 4টা চালানো হয়েছে। একটু নামগুলো বলা যাবে? এই, প্রথমে হচ্ছে ইগল চালাইলাম কিছুদিন, ইগলের থেকে সাকুরায় গেলাম। একটা ছোটখাটো একটা মিস্টেকের কারণে চাকরি ছেড়ে দিলাম। যেমন আমার আব্বা অসুস্থ হয় হঠাৎ করে, পরে আমি ওই অবস্থায় বরিশাল গাড়ি রেখে চলে আসি। এরপরে মানে অত বেশি দিনও চালানো না,
অনেকে চিনবে অনেকে চিনে না, ঠিক আছে, অল্প দিন চালাইছি। পরে এই অবস্থায় পরে আবার আসলাম। এই আবার সুস্থ হইলো, সুস্থ হওয়ার পরে হচ্ছে আপনার আবার চাকরি বাকরির দরকার, চাকরি বাকরি করতে হবে। পরে আবার ইসে গেলাম, এই আপনার সেন্ট মার্টিন পরিবহনে গেলাম। সেন্ট মার্টিন পরিবহনে চালানো অবস্থায় পরে মাঝে আবার ড্রাম ট্রাকের একটু চাহিদা ভালো, বেতন ইনকাম বেশি হয়। পরে ড্রাম ট্রাকে গেলাম, কিছুদিন ড্রাম ট্রাক চালাইলাম। পরে আবার আমার এক ভাই ব্রাদার আছে এই রংপুর পীরগঞ্জ বাড়ি, পরে বলে খাজা পরিবহনে খাজা পরিবহন চালাইলাম কিছুদিন। তারপরে হচ্ছে আবার আবার এরপর হ্যাঁ কুড়িগ্রাম খাজা। পরে আপনার আবার ড্রাম ট্রাকে আসলাম ওই ওই ভাই ব্রাদারের সাথেই। ও খাজা, ওর নাম হচ্ছে শানু প্রধান, রংপুর পীরগঞ্জ বাড়ি। ও পরিবহন চালাইতেছে এখনো। এখন অবশ্য কি পরিবহন চালাচ্ছে অনেকদিন যোগাযোগ হচ্ছে না, এর জন্য হচ্ছে জানি না। ওর সাথে আবার ড্রাম ট্রাকে আসলাম, ড্রাম ট্রাকের থেকে আবার সেবা গ্রিন লাইন ধরলাম। সেবা গ্রিন লাইন আপাতত 1 বছর চালাইতেছি। তো ভাই পরিবহন লাইফে আসার পরে অনেকের সাথে মজার ঘটনা ঘটে, অনেক সময় দুঃখের ঘটনা ঘটে। তো স্মৃতিময় একটা মজার ঘটনা শুনতে চাইতেছি। স্মৃতিময় এরকম কিছুই নাই। যেমন মানে গেছে কাল যে ট্রিপটা আমি পিরোজপুর গেলাম, এই ট্রিপটা একটা মজার কাহিনী, হাস্যকর আমার কাছে। আহ, এই আপনার সাভার স্ট্যান্ড পার হয়ে একটা উঁচা জায়গা আছে, ওই উঁচা জায়গাটা আমি 4 নম্বর গিয়ারে মিনিমাম আমার 50-55 স্পিড আছে। এই সময়টায় পিছে মানে যাত্রী আছে, সারা গাড়িতে হচ্ছে 6 জন যাত্রী আছে। তো ওই মহিলার সিট হচ্ছে মাঝামাঝিতে। তো উনি ফোনে কথা বলতেছিল, এই টাইমটায় হচ্ছে এই জানলার সাইডে ফোন ধরেছিল, তো মানে গাড়িটা একটু বাবলিং করছে। উনি মোবাইলটা ফেলে দিছে জানলা থেকে। পরে কয়, আপনি গাড়ি চালাচ্ছেন না উঠতেছেন, ঠিক আছে। এই একটা মজার কাহিনী। আরো অনেক মজার কাহিনী আছে, সব কথা তো সবসময় মনে থাকে না, এই আর কি। এছাড়া ভাই পরিবহন লাইফে আসার পরে দুঃখের ঘটনা যদি একটা বলতেন। পরিবহনে কি, আমি যে সময় দক্ষিণবঙ্গে আসলাম, মানে একটা কষ্ট লাগছিল সেই সময়। দক্ষিণবঙ্গে যে সময় আসলাম, প্রথমে আমি গেলাম হচ্ছে ইমাদ পরিবহনে সিবি নিয়ে। হ্যাঁ। তা ওরা আমাকে দেখে বা সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু লাইসেন্সের মানে ওদের এক্সপিরিয়েন্স লাগবে 10 বছর। আমার ওই সময় হচ্ছে 8 বছর এক্সপিরিয়েন্স, লাইসেন্স এক্সপিরিয়েন্স 8 বছর। তো ওদের 10 বছর লাগবে। পরে জিজ্ঞেস করলাম কি সব সব লোক কি আপনাদের 10 বছর এক্সপিরিয়েন্স? পরে হ্যাঁ বলবো। আমি এরকম প্রমাণ দিলাম, দেখেন এই এদের এদের লাইসেন্স তো এখনো মিডিয়াম। পরে এক কথায় দুই কথায় ওইখানে থেকে একটা কষ্ট পাইলাম আসলে। অনেক সময় ভাই ব্রাদার, কাছের ভাই ব্রাদার না থাকলে যা হয়, দক্ষিণবঙ্গে ওরকম কাছের ভাই ব্রাদার বলতে হাতে গোনায় 3-4 জন, তাও অতটা না, ভালো সম্পর্ক না। কিন্তু হ্যাঁ একটা জিনিস কি, আমার প্রথম চাকরি এবং কি দ্বিতীয় চাকরিটা আমার ওস্তাদ দেয়, এটা হলো সবচেয়ে ভালো লাগার বিষয়। আর তারপর থেকে না, নিজ যোগ্যতায় যেখানেই গেছি না কেন, নিজ যোগ্যতায় গেছি। মানে একটা জিনিস কি, আমার কথা হচ্ছে, হ্যাঁ আমার আমি শরীর স্বাস্থ্য অতটা ভালো না, গায়ে একটু হ্যাংলা পাতলা। অনেকে হয়তো বা এই ফিগারে পছন্দ করে না, এত বড় একটা গাড়ি দিবে, এইটাও চিন্তা ভাবনা করে, কিন্তু আসলে কে কতটুকু পারবে এটা সবাই তো বুঝতেও পারে না, বুঝতেও চায় না। কারণ অনেকে মনে করে হ্যাঁ ওর শরীর আছে, ও অনেক কিছু পারবে, এরকম তা কিন্তু না। যেমন আমার সাথে একই মানে 2 মাস 2.5 মাস আক্টিস হয়েছে এক, আমি আর আরেক স্টাফ। তা এখনো সে গাড়ি চালাইতে পারে না। সে আমার থেকে লম্বা চোরা, শরীর ফিগার টিগার অনেক ভালো, কিন্তু এখনো সে লাইসেন্স বানাইছে একই সাথে আমি আর ওর লাইসেন্স বানাই, কিন্তু এখনো সে হেলপারি করে। আমি পরিবহন, আমি লাইসেন্স পাওয়ার 3 মাস অন্তরেই গাড়ি চালাচ্ছি, মানে পরিবহন না ঠিক, ট্রাক চালাচ্ছিলাম, পরে পরিবহনে আসলাম, কিন্তু গাড়ি চালাচ্ছিলাম, এই আর কি। তো ভাই আপনি আপনার মতো করে গাড়ি চালাচ্ছেন, এখন সামনের গাড়ি হঠাৎ পারাপারি করতে গিয়ে বা পারাপারি ছাড়াই মানে দুর্ঘটনার শিকার হয়ে গেল। তো এরকম ঘটনা কখনো দেখেছেন চোখের সামনে ঘটে যাওয়া? হ্যাঁ চোখের সামনে এরকম ওই কুড়িগ্রাম রোডে যে সময় খাজা পরিবহন চালাই, ওই সময় একটা সব থেকে কষ্ট লাগছে হানিফ আর হানিফ মুখামুখি। যেমন একটা হানিফের বাম্পারেই আমি ছিলাম। তা আমি, আমার স্টাফ ছিল হচ্ছে এই মাগুরার একটা ছেলে, হাসিব নাম। তা ও বলতেছে ওস্তাদ যাবে না গাড়ি, ঠিক আছে। আমি ওর কথা
কলটা ফলো করছি, যেহেতু আমি ডাইন সাইড ফুল ক্লিয়ার দেখতেছি না, ও বাম সাইড দিয়ে দেখতেছে। হানিফ বলতেছে হানিফ ধরা খাবে। এই টাইমটা হচ্ছে আহ, হানিফ, যে হানিফটা আসতেছে বিপরীত সাইডে, আর ও তো অলরেডি ওর ট্রাকের মাঝামাঝি মাঝামাঝি কি একদম ক্যাবিন পর্যন্ত চলে গেছে। এই অবস্থায় সামনে হানিফটা যদি আমি মনে করি কোন রকম একটা ব্রেকে ছোঁয়া দেয়, তাহলে হানিফটা দু গাড়ি কিছুই হয় না। কিন্তু একটা জিনিস আছে না, রেষারেষি যেটা দিদি হয়তো বা এরকম কিছুই ছিল, ওই গাড়িটার দুই হানিফের মুখোমুখি এইভাবে হয়েছে, মানে আসলে এটা সারা জীবনে ভুলবো কিনা জানি না। একেবারে আই লাইন পর্যন্ত দুই গাড়ির চেসিজে চেসিজে মিলে গেছে। মানে খুব ভয়াবহ অ্যাক্সিডেন্ট, এবং কি আসলে মানে ওর সাথে যদি আমিও যেতাম তাহলে আমারও অ্যাক্সিডেন্টের অবস্থাটা খারাপ হয়ে যেত। হয়তোবা আল্লাহ চায় নাই, বা তাদের মৃত্যু ওইভাবে ছিল, এই আর কি। আসলে কি নিজের ভিতরে কনফিডেন্স রাখা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স ভালো না। তো ভাই রোডে ঘাটে বিভিন্ন সময় যে অ্যাক্সিডেন্টের বিষয়টা লক্ষ্য করা যায়, তো এই দুর্ঘটনার মূল কারণ আপনি কি বলে মনে করেন? এই সবসময় দুর্ঘটনা হচ্ছে নিজের যে বড় মনে করে, সে আসলে দুর্ঘটনার শিকারটা বেশি হয়। যে নিজেকে ছোট মনে করে চালাইতে পারে, এবং কি না আমি 5 মিনিট পরে যাই, এই চিন্তাটা যদি তার মাথায় থাকে, তাহলে আল্লাহ রহমতে দুর্ঘটনা হবে না বা হয় না, যদি আল্লাহ রহমত করে। আর প্রথমে গাড়ি স্টার্টিং এ ওঠার সাথে সাথে নিজের যা কিছু মানে আল্লাহ দোয়া কালাম আছে এইসব পাঠ করেই ওঠা উচিত, যেহেতু আমরা একটা হাওয়ার উপরে চলি। কারণ নিজের জীবনেও কোনো গ্যারান্টি নাই, আর সেখানে তো একটা গাড়ির সে মানুষ তৈরি করছে। এই জিনিসটার উপরে কনফিডেন্স থাকা ভালো, কিন্তু আবার জিনিসটার জন্য হচ্ছে অ্যাক্সিডেন্টটা হয়। এছাড়া রোডে ঘাটে চলাচল করতে গেলে প্রাইভেট কার, বাইক এগুলোর জন্য সমস্যা হয় না, বা এগুলোর কারণে দুর্ঘটনার হ্যাঁ, সৃষ্টি হয় না? অবশ্যই হয়। কারণ প্রাইভেট কার হচ্ছে কি, ওরা আসলে কি ভয় পায় না, এরকমই ওরা সবাই একই স্টাইলে, সবাই আমি দেখে একই স্টাইলে গাড়ি চালায়। ওদের পিছনে আসছি আমি আমি হয়তোবা হেডলাইট আপার ডিপার করছি, বা এই হর্ন দিছি, ইন্ডিকেটর দিছি, ওরা না ব্রেকে পাড়া দেয়। কি কারণে যে ব্রেকে পাড়া দেয় আসলে আমার বোধগম্য না। যাচ্ছিস যা, ব্রেকে পাড়া দেওয়ার দরকার কি? ওর ওই ব্রেকে পাড়া দেওয়ার কারণে অনেক সময় দুর্ঘটনার শিকার হইতেও পারে মানুষ, আর হয়ও। আর মোটরসাইকেল গুলা হচ্ছে কি, আসলে মোটরসাইকেল তো অনেক লং পথে খুব কম, যারা লং এ চালায় তারা ওইভাবে চালায়। কারণ আমি খুব ছোট সময় মোটরসাইকেল চালাই, এখন কি মানে এখনো মোটরসাইকেল চালাই, আমার নিজস্ব মোটরসাইকেল আছে। তা আমি সবসময় চিন্তা করি নিজে সেফ থাকবো, এবং কি আরেকজনের সেফ ভাবে যাইতে দিব। মোটরসাইকেল গুলো কি এলাকার ভিতর দিয়ে বেশি চলাফেরা করে, ওই গরমে চলাফেরা করে, আমার রাস্তা এরকম কিছু একটা ব্যাপার আছে। এই হুটহাট করে এক রাস্তা থেকে আরেক রাস্তায় পার হচ্ছে, এই এই জিনিসগুলা হচ্ছে মোটরসাইকেল গুলার সমস্যা। মানে নিজস্ব একটা, আর বেশিরভাগ এখন মোটরসাইকেল চালাচ্ছে উঠতি বয়সের ছেলেগুলা, যেমন এসএসসি পড়তেছে বা ইন্টারে গেছে এই টাইমটায়। তো ভাই আপনি আপনার মতো করে গাড়ি চালাচ্ছেন, এখন কিছু যাত্রী বলতেছে যে গাড়ি আস্তে চালাচ্ছেন কেন বা জোরে চালাচ্ছেন কেন, এ নিয়ে বিভিন্ন সময় মন্তব্য করে তারা। তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, বা এগুলো তাদের এই আলোচনা আপনি কেমন চোখে দেখেন? আসলে যাত্রীদের এই আলোচনাগুলা কি, আহ, যেমন আমি স্টাফ লাইফের থেকেই শুনে আসতেছি, বা আমি নিজে যাত্রী হয়ে যে সময় চলাফেরা করছি এই এই সময় থেকে, আসলে প্রত্যেকটা মানুষ নিজের কনফিডেন্সেই গাড়ি চালায়। দুর্ঘটনা হচ্ছে স্বয়ং আহ, আল্লাহ তাআলার উপরে হাতে। আর এই জিনিসগুলো হচ্ছে, যদি আপনি ভীতু হন তাহলে ওইভাবেই চলাফেরা করবেন। যেমন বিশেষ করে এই সামনের এই লাইনের সিটগুলা, এই সিটগুলা হচ্ছে ভীতু লোকের জন্য না, কারণ সামনে অনেক অনেক কিছু সিচুয়েশনে হয়, মানে এমন হচ্ছে মুখামুখি হয়ে যাচ্ছে কিন্তু হবে না, আল্লাহ না চাইলে। ঠিক আছে, কিন্তু এই গুলা দেখে যদি আপনি চিল্লাফিল্লা করেন, তাহলে এর চেয়ে বড় ধরনের দুর্ঘটনা হইতেও পারে। আহ, অতএব যে যে চালাচ্ছে তার কনফিডেন্সটা দেখেন। প্রথম অন্তত পক্ষে আপনার প্রথম আপনি তার 20 কিলো চালানো দেখেন, 20 কিলো চালানো দেখেন, তার কনফিডেন্সটা কিরকম, তার ব্রেক কন্ট্রোলিং কিরকম, বা তার গতিসীমা কিরকম, এগুলো আপনি যদি ফলো করেন না, অন্তত পক্ষে তার উপরে আপনি আসলে কি আমরা একজনের উপরে আরেকজন কনফিডেন্স দেখেই আমরা যাতায়াত করতে পারি, চলাফেরা করতে পারি। আমি যে ছোট থেকে বড় হয়েছি আমার বাবার কনফিডেন্সে, এরকম একটা ধাপে ধাপে আছে। ঠিক আছে, প্রত্যেক একটা মানুষের উপরে আর একটা মানুষের কনফিডেন্স না থাকলে যাতায়াত করা মানে
একান্তই উচিত না আমি মনে করি। কথাটা শুনতে হয়তোবা খারাপ লাগছে, কিন্তু বাস্তবে এইটাই। কারণ কনফিডেন্স রাখলে আল্লাহর রহমতে কিছুই হয় না, কিন্তু ওভার কনফিডেন্স কেউ যদি গাড়ি চালায় তারে সাবধান করা উচিত। আপনি গাড়ি চালাচ্ছেন, হঠাৎ মানে দুর্ঘটনা হতে গিয়েও হয়নি, এরকম কখনো হয়েছে? মানে খারাপ একটা সিচুয়েশন, এতটা খারাপ সিচুয়েশন হয় না। কারণ কি, আসলে আমি ছাড় দেই, ও আসতেছে আসুক, আমি যদি ওর সাথে গাদ্দারি করে হয়তো বা অ্যাক্সিডেন্টের শিকার হবো, এরকম জিনিসগুলা আমি সেফলি চিন্তা ভাবনা করি। কারণ আমার হাতে 40টা যাত্রী জীবন, এবং কি আমি আগে চিন্তা করব আমার ফ্যামিলি এবং কি নিজে। আমি যদি নিজে বেঁচে থাকতে পারি তাহলে আমার ফ্যামিলি বাঁচবে, আর আমি যদি নিজে বেঁচে থাকতে পারি তাহলে আমার যাত্রী বাঁচবে। এটা হচ্ছে সর্বোপরি কথা। যদি আমি না বাঁচতে পারি তাহলে যাত্রীরও বাঁচানো সম্ভব না, বা আমার ফ্যামিলিরও বাঁচাতে পারবো না। অতএব মানে নিজের কনফিডেন্স রাখা ভালো, অতিরিক্ত না। আমার কথা হচ্ছে একটাই। তো ভাই, অনেক সময় আছে যে ড্রাইভারের চালানোর উপরে খুশি হয়ে যাত্রীরা গিফট বা উপহার দিয়ে যায়, আপনার সাথে এরকম কোনো ঘটনা বা সিচুয়েশন ঘটছিল নাকি? হ্যাঁ, এরকম হয়, মাঝে মধ্যেই হয়, সবসময় তো হয় না। এই সময় আমি সেন্ট মার্টিন চালাই, ওই সময় একটা স্মরণীয় আমি একটা রিজার্ভে যাই, এই আপনার জাহাঙ্গীরনগর থেকে, স্টুডেন্ট রিজার্ভ। তা আমার অর্ধেক হচ্ছে মেয়েরা, অর্ধেক হচ্ছে ছেলেরা। মানে ছেলে স্টুডেন্ট, মেয়ে স্টুডেন্ট, সব সবাই সিনিয়র স্টুডেন্ট। তা ওদের উপহারটা হচ্ছে আমার এখনো মনে আছে। মানে ওরা আমার আহ, একটা গিফট করে, ক্রেজ গিফট করে, ওদের সেরা ক্রেজ। ঠিক আছে, ওদের ভিতরে ওইখানে টুর্নামেন্ট চলে, ওই টুর্নামেন্টের একটা ক্রেজ দেয় আমাকে। সেই ক্রেজটা এখন আমার বাসায় আছে। তো ভাই, আপনি দীর্ঘ যতদিন ধরে আছেন এই হিনো ওয়ানজে গাড়ি তো চালাচ্ছেন বর্তমানে। হ্যাঁ, বর্তমান হিনো অনজে চালাচ্ছি। তো এই হিনো ওয়ানজে গাড়ি সম্পর্কে কিছু ভালো দিক এবং খারাপ দিক শুনতে চাইতেছি। সবচেয়ে ভালো দিকটা হচ্ছে কি, হিনো গাড়ি চালাইলে শরীরে ক্লান্তিটা আসে না। আর আর খারাপ দিকটা হচ্ছে, যে সময় বৃষ্টি আসে সে সময় হচ্ছে সবথেকে খারাপ দিক। এটা হচ্ছে হিনো অঞ্জের দিকে। যেমন হার্ট ব্রেক মোটেও না, আগে থেকে নিজের ভিতরে কন্ট্রোল আনতে হবে, ওই জায়গা যায় আমি জমবো, এরকম একটা বিষয় আছে হিনো গাড়ির ক্ষেত্রে। আর যদি না, আমি শুকনার সময় 80 চালাচ্ছি, এই ভিজা রাস্তায় 80 চালাবো, এরকম না। যেমন কিছু জায়গা আছে না, মানে অনেক সুন্দর, ওইখানে বৃষ্টির ভিতরে ব্রেক করলেও ব্রেক জমে যতই হোক। আবার কিছু জায়গা আছে এত পিস, মানে পিছল, মানে শুকনা জায়গায় থাকতেই ব্রেক ভালো হয় না। তো ওইখানে যাই যদি আমি খামখেয়ালি করি তাহলে তো বিপদ অনিবার্য। তো ভাই, এই বৃষ্টির ভিতরে কোনো রিক্সের ঘটনা আছে নাকি আপনি? এই বৃষ্টির ভিতরে এবার একটা আমার রিক্সের একটা বিষয় হয়েছে এই গাড়িটা নিয়ে। হ্যাঁ। আপনার এই পিরোজপুর থেকে আসার সময় আমার সামনে হচ্ছে আসতেছে, বিপরীত রাস্তা থেকে আসতেছে ইমা পরিবহন। তা আমি মোটামুটি 40 স্পিড আছে, একটা বাজার না, দোকানপাট আছে ওইখানে, একটা ছোট একটা কালভার্ট আছে। তা আমি হচ্ছে বাজারের অর্ধি একটা মোটরসাইকেল ইমা পরিবহনের সামনে ছিল, তাই ও ডানে নিছে, ওর এইটুক মাথায় বোধগম্য হয়নি। আমি যদি ডানে নেই, ওই গাড়িটা বামে জায়গা নাই, তাহলে ওই গাড়িটা কোথায় যাবে। তাই এক পর্যায়ে হচ্ছে আমার গাড়ির সাথে হালকা করে ওর পিছন সাইডে লেগে যায়। তা মানে কিছু বড় ধরনের কিছু হওয়ার আগেই আল্লাহ রহমত করছে। তো এরকম কিছু সিচুয়েশন আছে। বৃষ্টির ভিতরে যে ওর হচ্ছে লিলেন গাড়ি, বৃষ্টির ভিতরে লিলেনের ব্রেকটা স্মুথলি হয়, কিন্তু অঞ্জে গাড়ি কিন্তু যতই স্লো থাকে আমি, অনেক সময় হার্ড ব্রেক করা যায় না, স্লো অবস্থায় হার্ড ব্রেক করলে ঘুরে যায়, বা এক সাইডে টেনে নিয়ে চলে যায়, এই আর কি। তো ভাই, যেহেতু আপনি দূরপাল্লার রোডে গাড়ি চালান, রাতের বেলা গাড়ি চালাতে হয় অনেক সময়, তো রাতে গাড়ি চালানোর সময় ভৌতিক বা প্যারানর্মাল কোনো কিছুর সম্মুখীন হয়েছেন এই পর্যন্ত? না, এখনো পর্যন্ত এরকম কিছু সিচুয়েশনে পড়িনি, কিন্তু হ্যাঁ আমার হেল্পারি লাইফের সময় একবার হয়েছে। এই যেমন শ্রীনগর ঢোকা, শ্রীনগর তো না, এই আপনার জায়গাটার নাম হচ্ছে নিমতলা পার হয়ে, এটা সম্ভবত সিরাজদি খান পড়ছে। ওইখানে একটা নিমতলা পার হয়ে একটা কবরস্থান আছে, প্লাস হচ্ছে ডানে হচ্ছে কবরস্থান, বামে হচ্ছে একটা মাজার, ওটাও কবরস্থান বলা চলে। ওইখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের ওইখানে এসে আমার ওস্তাদ গাড়ি চালাচ্ছে চালাচ্ছে কয়েকটি, ফোর লেনের রাস্তা না না, সিঙ্গেল রাস্তা থাকতে, সিঙ্গেল রাস্তা থাকতে সেই সময় অনেক আগের কথা, হ্যাঁ। ঠিক আছে। মানে আমার হেল্পারি লাইফের সময় ওস্তাদও দেখতেছে 4-5টা ব্রিজ, আমিও দেখতেছি 4-5টা ব্রিজ, কিন্তু এখনো পর্যন্ত এই যে দক্ষিণবঙ্গে সেবা গ্রিন লাইন চালানোর সৌভাগ্যে আমি এখনো পর্যন্ত নাইটে অনেক টিপি মারতেছি, এখনো আজকেও নাইটে যাব। আল্লাহর রহমতে এখনো পর্যন্ত ওই ভৌতিক কিছু পড়েনি গাড়ি চালানো অবস্থায়।
সামনে 4-5টা ব্রিজ এরকম কিছু দেখছি। হ্যাঁ, এরকম চার চার পাঁচটা ব্রিজ হয়ে গেছে এরকম। এছাড়া ভাই রাতে গাড়ি চালানোর সময় ডাকাতি বা ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটছে? না, ডাকাতি ছিনতাইয়ের ঘটনা হয়নি আমার সাথে, আল্লাহর রহমতে। তো ভাই বর্তমানে তো আপনি হিনো ওয়ানজে মডেলের গাড়ি চালাচ্ছেন, ভবিষ্যতে স্কেনিয়া বা হুন্ডাই এরকম নামি দামি ব্র্যান্ডের বাস চালানোর ইচ্ছা আছে নাকি? অবশ্যই, যেহেতু গাড়ি চালাইতেছি, সবসময় চিন্তা ভাবনা করব এর থেকে ভালো কিছু চালানোর। ঠিক আছে, এর থেকে যদি ভালো কিছু যদি আল্লাহ কপালে লিখে থাকে তাহলে হয়তো বা পাবো বা চালাইতে পারবো, এই আর কি। তো ভাই আরেকটা প্রশ্ন, যে আপনি টানা কত ঘন্টা না ঘুমিয়ে গাড়ি চালিয়েছেন? আমি টানা কত ঘন্টা, এই যে এইবার ঈদেই আমার হচ্ছে, আমি, আমাদের সেবা গ্রিন লাইনের ড্রাইভার রানা ভাই আর হচ্ছে আব্বাস ভাই, তিনজনে আমাদের ঘুম কি জিনিস আমরা অন্তত পক্ষে এবার ঈদে দেখিনি। মানে এবারের কথা আগে পরে কি হয়েছে না হয়েছে ওইরকম কিছুই না। আমার হেল্পারি লাইফে যে সময় একটা মজার কাহিনী, মানে কষ্টও লাগে, বা এর জন্যই হয়তো বা আমি এত ধৈর্য নিয়ে চালাইতে পারি, বা এত মানে ওস্তাদের দোয়া আছে, এটাই সম্ভবত দোয়া। যেমন একদিন ওই খোলা বডি চালাচ্ছে ওস্তাদ, ওই সময় হচ্ছে একটা মাল হেলে যায়, ওই হেলার জন্য হচ্ছে আমারে 24 ঘন্টা না খায় রাখে। ঠিক আছে, খুব কষ্ট লাগছিল ওই সময়। কিন্তু আসলে কি ওই না খাওয়া জিনিসটা কি ভালো শরীরের জন্য, খারাপ হইলেও গাড়ি চালানোর জন্য ভালো। গাড়ি চালানোর জন্য কেন ভালো, ওই খিদা পেটে থাকলে না ঘুমটা আসে না। মানে খাবার হালকা পাতলা, ওই পাউরুটি, জুস বা কেক বা এই এমনি পরাটা এইসব খাইলে হচ্ছে ঘুমটা আসে না। যেমন আমি আর রানা ভাই এবার মানে 9 তারিখে হচ্ছে আমার, ঈদের 9 তারিখে আমার হচ্ছে ফার্স্ট ট্রিপ ছিল, রানা ভাইয়ের হলো সেকেন্ড ট্রিপ, আর আব্বাস ভাইয়ের হচ্ছে গাবতলির ফার্স্ট ট্রিপ। এই তিনটা গাড়ি আমরা হচ্ছে ওই দিনই আমরা 4 সিঙ্গেল, পিরোজপুর 4 সিঙ্গেল করে ট্রিপ মারি আমরা। তা ওই দিনকে থেকে আর আমার ঈদের আগের দিন পর্যন্ত, ঈদ ঈদ তো 17 তারিখ পর্যন্ত, 17 তারিখে ঈদ গেল, তা 16 তারিখ পর্যন্ত আমরা নির্ঘুম গাড়ি চালাইছি এই তিনটা ব্যক্তি। এতে সমস্যা হয় না আপনি? সমস্যা কি আসলে, যদি স্টাফ ভালো থাকে, স্টাফ যদি আমার দিক খেয়াল রাখে, অন্তত পক্ষে ঘুম জিনিসটা আসে না। কারণ ও ঘুমাক ঠিক আছে, কিন্তু ওরে ঘুমাইতে দিলে আমার একটা জিনিস হবে কি, ও যে সময় আমার ঘুম ঘুম ভাবটা আসবে, ওরে ওই সময় ঘুমাইতে দেওয়া যাবে না। এই এটা কর, ওইটা কর, এটা দে, ওইটা দে। এই ঘুম তো আসলে কি আসে, ঘুম ছাড়া মানুষ যেহেতু, তা ঘুম তো আসতেই হবে। আর ঘুম আসে থাকে, কিন্তু তারপরে ওর ভিতরে না একটা চালানোর ভিতরে আহ, ভালো লাগে। চালাইতে আসি, ও যদি পারে তাহলে আমি পারবো না কেন, এরকম কিছু ব্যাপার আছে। তারপরে নিজের ভিতরে আহ, ওই স্টাফ লাইফের থেকে একটু ঘুমটা কম ছিল। অনেকে আছে না, এই দাঁড়াইছে ঘুমাই গেছে, ঠিক আছে, স্টাফ, বিশেষ করে অনেক স্টাফ আছে ওই ড্যাশবোর্ডের সামনে এখানে দাঁড়াইছে, কল দিতেছে দিতেছে এই মুহূর্তে হচ্ছে ঘুমাই গেছে। তো এইরকম থাকলে ওরা গাড়ি চালাইতে পারবে, আল্লাহ ওদের গাড়ি চালানো যদি তৌফিক দেয় তাহলে গাড়ি চালাইতে পারবে, কিন্তু আমি মনে করি না ওরা সূক্ষ্ম হাতে সূক্ষ্ম মস্তিষ্কে গাড়ি চালাইতে পারবে। কারণ আমি যদি হেল্পারি লাইফের থেকে কষ্ট না করি, সেই কষ্টর ফসল আমি ড্রাইভার হয়ে পাবো না। সেই সময় আমার ঘুম জিনিসটা বেশি হবে। ঘুম হচ্ছে নিজের ভিতরে, আমি যদি চাই আমি এত ঘন্টা ঘুমাবো, হ্যাঁ, অত ঘন্টাও ঘুমানো যায় না। ঘুম নিজের ভিতরে কন্ট্রোল রাখা যায়। আমি আমার এই জিনিসটা হয়। যেমন বাসায় গেলে আমি 24 ঘন্টার 18 ঘন্টাই ঘুমাই, আর গাড়িতে আসলে আমার ওই 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমাইলে এনাফ হয়ে যায়। কারণ গাড়িতে আসলে আমার কর্মস্থলে যদি আমি ঘুমাই থাকি তাহলে ইনকাম করবো কোথা থেকে? তো বর্তমানে সেবা গ্রিন লাইনের সাথে আছেন, তো এই কোম্পানির ম্যানেজমেন্ট কিরকম যদি বলতেন? সেবা গ্রিন লাইনের ম্যানেজমেন্ট হচ্ছে একটা ফ্যামিলির মতো। সেবা গ্রিন লাইনের যতগুলো ড্রাইভার, স্টাফ এবং কি সুপারভাইজার আছে, সবাই একটা ফ্যামিলি। আমি এই 1 বছরে অন্তত পক্ষে একটু ভালোবাসা পাইছি দেখে এই 1 বছর চাকরি করতে পারছি। আগামী দিনেও আমি চাকরি করতে পারবো এই ভালোবাসায়। কারণ সেবা গ্রিন লাইন ফ্যামিলি একটা, একদম আমাদের কোম্পানির এমডি স্যার থেকে সবাই। তো ভাই আপনার কাছে সর্বশেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে বাস লাভারদের সম্পর্কে কিছু বলার আছে নাকি, বা বাস লাভারদেরকে কেমন চোখে দেখেন? বাস লাভারদের কেউ আমার ছোট ভাই, কেউ আমার বড় ভাই, ঠিক আছে। বাস লাভার তো আমি নিজেও, ঠিক আছে। যেমন আমি যদি কে গাড়িতে যাই আমি নিজেও ভিডিও করি, ঠিক আছে। কারণ বাসকে ভালোবাসি দেখে আজকে পরিবহন চালানো। এছাড়া বাস লাভারদের উদ্দেশ্যে কিছু বলার আছে? বাস লাভারদের উদ্দেশ্য বলার আছে কি,
আসলে ওদের উদ্দেশ্যে কিছুই বলার নাই, এরকম কিছু বলার আছে ওরা আরো আগায় যাক, আর নিজেদের ভিতরে রেষারেষিটা বাদ দিক। বাসলাবাদের ভিতরে বেশিরভাগ হচ্ছে এই অমুক কোম্পানির বাসলাবার, এই অমুক কোম্পানির, এই জিনিসটা না। আমরা বাসলাবার গ্রুপ বা যারা পরিবহন সেক্টরে আছি সবাই আমরা ভাই ভাই, এইভাবে চলাফেরা উচিত। এছাড়া ভাই অনেকে আছে যে বাস লাভিং করতে করতে রোডের মাঝখানে চলে আসে, তো তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? আসলে বাস লাভিং করতে করতে চলে আসা একদমই উচিত না, কারণ সে আসতেছে কনফিডেন্সে, ওই মুহূর্তে একটা দুর্ঘটনা হইতেও পারে। কনফিডেন্স মানে জিনিসগুলা ভালো, কিন্তু এতটা কনফিডেন্স অন্যের উপরে করা উচিত না। আমি রাস্তার মধ্যে সে ব্রেক করতে পারবে কিনা বা তার ওই সিচুয়েশন আছে কিনা, এই জিনিসটা বুঝতে হবে। অতএব রাস্তার উপরে আসা যাবে না। যেহেতু রাস্তায় দাঁড়ায় ভিডিও করলে, সাইডে দাঁড়ায় ভিডিও করুক, এক সাইডে দাঁড়ায়, সেই ভিডিওটা আরো ভালো হয়। যেমন রাস্তার মাঝখানে যদি ভিডিও করে, তাতে যাত্রীরাও খারাপ মনে করে। যাত্রীরা খারাপ মনে করে কি কারণে? এই ড্রাইভারটা হয়তো বা ভালো না বা খারাপ এরকম একটা মন্তব্য করে, ঠিক আছে? ওই সময় মানে ও কাছাকাছি হঠাৎ করে চলে আসছে, আমি দেখছি ওকে ইমার্জেন্সি একটা ব্রেক করা লাগছে, তা ব্রেক যদি করি তাহলে ওই অনেক যাত্রী আসছে ঘুমাই গেছে, লাফ দিয়ে উঠে বলছে এই কি করো না, একটা বাজে মন্তব্য করতেই পারে। এর জন্য বলছি এক সাইডে দাঁড়ায় ভিডিও করাই উচিত। আর গাড়ির ভিতরে যদি ভিডিও অনেকেই করে, গাড়ির ভিতরে ভিডিও করলে যাত্রীদের সামনে ভাই এই করেন সেই করেন এইসব না, ভাই যেটা করবে ভাই সেটা করবেই, ঠিক আছে? বাইরে বলা লাগবে না। কারণ এটা যদি বলে, অনেক যাত্রী আছে যেমন এই সামনের 6 সিটের যাত্রী আমরা কি করতেছি না করতেছি আমাদের উপরে সবসময় ফলো রাখে। তা ওই সময় যদি এক মালিক পক্ষের লোক থাকে অনেক সময়, বা একটা অফিসার লেভেলের লোক থাকে, এই সাধারণত এই সিটগুলাই এরকম যাত্রী বেশিরভাগ বসে। তাই ওইরকম লোক থাকলে সে খারাপ মন্তব্য করতেই পারে, কারণ আমাদের পরিবেশটা আমরা ভালো রাখতে চাই, কিন্তু অনেক সময় হয় না। ঠিক আছে ভাই, তো এতক্ষণ ধরে আপনার পরিবহন লাইফে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা জানলাম। তো এর ভিতরে আমার যদি কোনো কথা বলে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই রইল। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।